আচ্ছা, আই গট দি পজিটিভ রেসপন্স। সো দ্য ওয়ার্ড মাটন, মাটন বা বিফ, আপনারা জানেন এটি সাধারণভাবে যে বেচা কেনা করা হয় বা যে কোনো এটার যে দৈনন্দিন এটা নিয়ে আমরা যে কথাবার্তা বা আলাপ করি সেখানে মাটন বা বিফ এটা সাধারণত আমাদের পরিমাপ করা হয় বা ওজন করা হয়। সো এটা কিন্তু একটা দুইটা তিনটা পাঁচটা এভাবে সাধারণত আমরা গণনা করি না। আমরা সাধারণত কিনতে গেলে বা বেচতে গেলে কিংবা আমরা একটা ছাগলের কয় কেজি হয় না হয় সেভাবে আমরা গুনি। কয়টা মাটন আছে সেভাবে আমরা বলি না। সো এটা আনকাউন্টেবল নাউন। তাইলে আনকাউন্টেবল নাউন যেহেতু সেটি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট হওয়ার কথা। আর যেহেতু এটি বাহ্যিকভাবে দেখা যায় তাহলে আমরা নিশ্চিত হতে পারি এটি ম্যাটেরিয়াল নাউন। তাহলে নাম্বার ওয়ান হলো সি। তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্নিং অফ দ্য ওয়ার্নিং অফ দি অথরিটি ফলস অন ডেফ ইয়ার্স। এখানে ওয়ার্নিং অফ দি অথরিটি, এখানে একটা তথ্য, আপনারা সবাই খাতা কলম নিয়েছেন কিনা আমি জানি না। আপনাদের ক্লাস স্টার্ট হওয়ার পূর্বেই ডকুমেন্টস রেডি রাখার কথা ছিল। সো আপনারা লিখে রাখবেন দ্য ওয়ার্নিং অফ। কখনো কোনো একটা ভার্বের সাথে যদি আইএনজি হয় মনে রাখবেন সেটা আপনাদের কার দিক থেকে বোধহয় কারো দিক থেকে আওয়াজ আসতেছে। মাহমুদুল হক ভাই থেকে। মাহমুদুল হক, কাইন্ডলি আপনি একটু মিউট করবেন। আমি মিউট করে দিলাম আমার এদিক থেকে, কিন্তু আমি যদি বারবার সবাইকে মিউট করতে যাই তাহলে ক্লাসে ডিস্টার্ব হবে। সো আমি আশা করবো আপনারা এই ব্যাপারে একটু সজাগ থাকবেন। আচ্ছা, তাইলে দ্য ওয়ার্নিং অফ দি অথরিটি, এখানে দা এবং অফের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্ব আইএনজি আছে। একটা নিয়ম মনে রাখবেন, দি এবং অফের মাঝখানে যদি ভার্ব আইএনজি থাকে তো তবে সেটি অবশ্যই নাউনের কাজ করবে। এটি আপনারা লিখে রাখতে পারেন। আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ, এই দুটো ওয়ার্ডের মাঝখানে, দি এবং অফের মাঝখানে যদি একটি মাত্র ভার্ব আইনজি থাকে তবে সেটি অবশ্যই নাউনের কাজ করবে। সেটিকে বলা হয় ইংলিশে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে ভার্ব থেকে যেই শব্দটি এসে নাউনের কাজ করে। তো এখানে হলো দ্য ওয়ার্নিং অফ, ওয়ার্নিং শব্দটি এখানে ভার্ব আইনজি, এবং এই ভার্বটি এখন আর ভার্ব হিসেবে কাজ করছে না, এটি মূলত নাউনে কাজ করছে। এটা আমি কেমনে বুঝবো বা কিভাবে এটা আমি শনাক্ত করব? এটা শনাক্ত করার নিয়ম হচ্ছে দি এবং অফের মাঝখানে আহ, এই ভার্ব আইন যেটি এসছে তাই এটিকে আমরা বলবো ভার্বাল নাউন বা নাউন। আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। সো নেক্সট, নাম্বার থ্রি, আন্ডারলাইনড ওয়ার্ডটাকে আমরা কোন ধরনের নাউন বলবো? নজরুল ইজ দ্য প্রাইড অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের অহংকার। So, অহংকার বা গর্ব এটি আমরা নিশ্চয় গুনতে পারি না, আনকাউন্টেবল। আর যেহেতু এটি দেখা যায় না ছোঁয়া যায় না তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তিন নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার ফোর, ডিসিপ্লিন, শৃঙ্খলা, এটাও কিন্তু আমরা বাহ্যিকভাবে এটাকে পরিমাপ করতে পারি না, বাহ্যিক কোনো আকার আকৃতি নেই। বরং এটি হচ্ছে মানুষের চলাফেরার উপর বেস করে আমরা ধরতে পারি যে এই লোকটার মধ্যে শৃঙ্খলা আছে কি নেই, করাপশন আছে কি নেই, অনেস্টি আছে কি নেই, কাইন্ডনেস বা দয়া আছে কি না। এই যে শব্দগুলা এগুলো সবগুলোই হচ্ছে আসলে আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো বাহ্যিক কোনো আকার নেই। নাম্বার ফাইভ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ফাইভে গোল্ড ইন দ্য সেন্টেন্স। ঠিক আছে, গোল্ড ইন দ্য সেন্টেন্স, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই নেকলেসটা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। আপনারা নিশ্চয় জানেন স্বর্ণ কিন্তু আমরা স্বাভাবিকভাবে ওজন বা পরিমাপ করতে পারি, একটা দুটো তিনটা পাঁচটা বলতে পারি না। যেমন আমার এই বিল্ডিংয়ে এতটি লোহা লেগেছে বলতে পারবেন না, আপনি কত টন লেগেছে। অর্থাৎ ওজনটাই এখানে হচ্ছে কি মুখ্য। তাহলে স্বর্ণ কিংবা রৌপ্য কিংবা লোহা, এই ধরনের যে ধাতুগুলো, ইংলিশে আমরা বলি মেটালস, এই মেটালসগুলো এগুলো ওজন বা পরিমাপ করা হয়, গণনা করা হয় না। ফলে এগুলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন এবং এটি দেখা যায় তাহলে এটি ম্যাটেরিয়াল নাউন। নাম্বার সিক্স, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? এখানে প্রশ্নটা একটু খেয়াল করবেন, কালেকটিভ নাউন নয়। জুরি কালেকটিভ নাউন, অডিয়েন্স কালেকটিভ নাউন, ক্যাটল সেটিও হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন নয় কোনটি? নিশ্চয় বুঝতে পারছেন, অনার। অনার শব্দটা অর্থাৎ সম্মান, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সম্মান তো বাহ্যিকভাবে দেখা যায় না ছোঁয়া যায় না। সো এই সম্মান শব্দটি হচ্ছে
আনকাউন্টেবল নাউন, কিংবা আরো স্পষ্ট করে বলতে গেলে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কালেক্টিভ নাউন নয় কোনটি? আনসার হচ্ছে ডি, অনার। নেক্সট হচ্ছে 7, 7 নম্বর যে প্রশ্নটি, ফ্রেন্ডশিপ। এটিও আপনাদের অনেকেরই খুব সহজ একটি উত্তর আপনারা দেওয়ার বা আপনারা পারার কথা আর কি। সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, এই শব্দটি আমরা অনুভব করি, ভালোবাসা অনুভব করি আমরা, ঘৃণা অনুভব করি। তাহলে এগুলোর মতোই বন্ধুত্ব হচ্ছে একটা অনুভবের, একটা অনুভূতির একটা নাম। সুতরাং এটি বাহ্যিকভাবে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই এটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তারপরে 8 নম্বরে আসেন। 8 নম্বরে ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। এখানে ওয়াটার শব্দটা আমরা গতকালকে জেনেছিলাম, সে নাউনটা আমরা ওজন বা পরিমাপ করতে পারি, কিন্তু গণনা গণনা করতে পারি না। সুতরাং এটি ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত হয় আনকাউন্টেবল নাউন। সেই কারণে আমরা এখানে 8 নম্বরে অপশন দিব বি, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। প্রশ্ন নম্বর 9 হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেখানে আই শ্যাল বাই 2 ব্রেডস। এটা একটু আপনাদের সবার নোট নিতে হবে। কাইন্ডলি আমি রিকোয়েস্ট করছি আপনারা দ্রুত একটু নোট নেন, কলম খাতা নেন। ইংলিশে এমন কয়েকটি শব্দ আছে যেই শব্দগুলো বাহ্যিকভাবে আপনার মনে হতে পারে আপনি গুনতে পারেন, কিন্তু ইংরেজি ভাষায় সেগুলোকে গণনা করা হয় না, বা সেগুলোকে গণনা করার মতন আহ, সেই ধরনের সুযোগ রাখে নাই, কারণ প্রথাগতভাবে বা আগে থেকেই এই শব্দগুলো আসলে মানে গণনার অপশন আসলে নেই। এটা একটা বিষয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো কোন কোন শব্দ আছে যেই শব্দগুলো এইভাবে গণনা করা যায় না, এটি আমি আপনাদেরকে একটু স্ক্রিনে, আপনারা একটু স্ক্রিনে তাকান। এই যে ব্রেড শব্দটি, আমি একটু এটার বোল্ড এবং এটা একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ব্রেড ইকুয়ালস, ধরেন আপনি বুঝাতে চাচ্ছেন এক টুকরো, পিস অফ ব্রেড, আপনি বলতে চাচ্ছেন একটি রুটি, তাহলে আপনি বলবেন আ পিস অফ ব্রেড। আপনি ধরেন বলতে চাচ্ছেন আহ, আপনি 2টি রুটি কিনবেন বা 2টি পাউরুটি কিনবেন, ঠিক আছে? পাউরুটির ক্ষেত্রে সাধারণত লোভ শব্দটি ব্যবহার করা হয়, LOAF। কিন্তু যেহেতু আপনি রুটি 2টি কিনবেন, তাই লোভটাকে বহুবচন করে আপনি লিখবেন লোভস। আমি ঠিক যেভাবে স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনি একটু লক্ষ্য রাখুন, 2 loaves of bread। এবং আপনি যদি 5টা পাউরুটির কথা বলেন, সেখানে লিখবেন 5 loaves of bread। আরেকটা কথা বলি, আপনি ধরেন ওই যে রুটির কথাই, সেখানে ধরেন আপনি একটি রুটি না বলে আপনি বলতে চাচ্ছেন 4টি রুটি, তখন কিন্তু আপনি 4 পিস বলবেন নাকি পিসেস? পিসেস বলতে হবে, কারণ কোনো নাউন একবচন হলেই তখন এস যুক্ত করা যায় না, কিন্তু যখন বহুবচন হয় তখন এস যুক্ত করতে হয় বা প্লুরাল করতে হয়। তো আপনি জানেন ব্রেড শব্দটা আনকাউন্টেবল, এটাকে আপনি প্লুরাল করতে পারেন না। তাহলে প্লুরাল কাকে করবেন? ওই যে ব্রেডের সংখ্যা বোঝানোর জন্য যে শব্দটা এসেছে পিস, সেটাকে আপনি প্লুরাল করবেন। তাইলে একইভাবে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিব, আপনারা সবাই চ্যাটের মধ্যে আমাকে আনসার করতে পারেন। তার আগে আমি একটু বলে দেই প্রশ্নটার আগে, সেটি হচ্ছে শুধু কি ব্রেড এরকম আনকাউন্টেবল নাউন যেটা বাহ্যিকভাবে দেখতে মনে হয় কাউন্টেবল কিন্তু বাস্তবে কাজ করছে আনকাউন্টেবলের মতো? সেই শব্দ কি শুধু ব্রেড নাকি আরো কিছু আছে? ইয়েস, আরো কিছু এরকম শব্দ আছে। যেমন উদাহরণ দিচ্ছি, আপনারা অনেকে জানবেন ফার্নিচার নামক একটি শব্দ আছে। আপনারা হয়তো জানবেন এই শব্দটি আসলে একটি কাউন্টেবল নাউন। আপনাদের মনে হতে পারে যে এটি একটি কাউন্টেবল নাউন। কারণ কি? কারণ আমরা বাংলা ভাষায় আমার ঘরে 3টা ফার্নিচার আছে বা আমার রুমে 4টা ফার্নিচার আছে, এই কথাগুলো আমরা বলি। কিন্তু মনে রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্নিচার শব্দটি কাউন্টেবল নয়। তার মানে আপনি যদি বলেন আমার রুমে 3টি ফার্নিচার আছে, আপনি দেয়ার আর 3 ফার্নিচার্স এভাবে করে আপনি প্লুরাল করতে পারেন না। আপনি লিখবেন দেয়ার আর 3 আইটেমস অফ ফার্নিচার, অথবা দেয়ার আর 3 পিসেস অফ ফার্নিচার। বেশিরভাগ শব্দের সাথে আপনি পিস অফ অথবা আইটেম অফ এগুলো কিন্তু যোগ করা যায়। এরকম আর কি কি শব্দ আছে ফার্নিচার, যেমন জুয়েলারি একটা আপনার শব্দ আছে, যদি এটা আমরা আসলে ভুল উচ্চারণ করি, এটা আসলে জুয়েলারি না, এটা হচ্ছে জুয়েলারি। এটা মনে রাখবেন, ইংরেজি ভাষা আসলে উচ্চারণটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা ভবিষ্যতে যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চান, তাহলে এই আমি যখন যে ওয়ার্ড যেভাবে উচ্চারণ করি সেটা যদি আপনারা একটু রপ্ত করে ফেলতে পারেন সাথে সাথে, তাহলে আপনার আপনার ক্লাসরুমে আপনি যখন ইংলিশটা বলবেন, তখন আপনার ইংলিশটা খুব সুন্দর শোনাবে এবং আপনার স্টুডেন্টদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অনেক সময় এটি আপনাদেরকে খুব
ভালোভাবে কাজে দিবে। আরেকটি তথ্য আপনাদেরকে শেয়ার করা প্রয়োজন, এনটিআরসিএ তে যে ভাইবা নাম্বারটা, এখন এইবারে শোনা যাচ্ছে ভাইভাতে কিছু নাম্বার রাখবে এবং সেই নাম্বারটা রিটেনের সাথে যোগ হয়ে বা প্রিলিমিনারির সাথে যোগ হয়ে আপনাদের টোটাল মেধা তালিকায় এটা একটা ভূমিকা রাখবে। ফলে আমি চাইবো আপনারা ভাইভাতেও ভালো করেন। কোনো কারণে ভাইভাতে যদি একটা প্রশ্ন ইংলিশে করে বা একটা অনুবাদ করে বা আপনাকে যদি বলে ইংলিশে আপনার পরিচয়টা দেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য একটা ভালো সুযোগ যে আপনি একটু যারা ইংরেজি বলতে পারেন তাদের জন্য এটা একটা পজিটিভ সুযোগ। তো আমি চাইবো আপনারা একটু সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে আপনার ইংরেজিটা বলবেন, শেখার চেষ্টা করবেন। আমি যখন যাবো একটু ফলো করবেন। যাই হোক, ফার্নিচার জুয়েলারি দুটো শব্দ গেল, আরেকটি শব্দ আছে খুব ইম্পর্টেন্ট, সেই শব্দটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আমি পাঁচটা শব্দ দিয়েছি, ফার্নিচার, জুয়েলারি বা জুয়েলারি, ইনফরমেশন, ট্রাফিক, ওয়ার্ক বা হোমওয়ার্ক। আপাতত এই পাঁচটা শব্দ দিয়ে প্রত্যেকটা দিয়ে আপনি আহ, একটা অনুবাদ আমাকে করে দেখান, আপনারা সবাই ট্রাই করেন আর কি। যেমন আপনার রুমে যদি পাঁচটা ফার্নিচার হয়, পাঁচটা ফার্নিচার ইংরেজি কি? বা ধরেন আপনার ওয়াইফ তিনটি জুয়েলারি পরেছে, হ্যাঁ, তো আমরা আগে বলেছি এটাকে আমরা আসলে জুয়েলারি বলবো না, আমরা জুয়েলারি বলবো। তো যদি আপনি বলেন যে আমার স্ত্রী তিনটি আহ, গয়না পরেছে বা এরকম, ধরেন আপনি ইংলিশ এটা বলতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে, পুরো সেন্টেন্স বলার দরকার নেই, জাস্ট তিনটি গয়নার ইংরেজিটা কি হতে পারে। আপনি তিনটি তথ্য পেয়েছেন, তাহলে তিনটি তথ্যের ইংরেজি কি হতে পারে? ট্রাফিক মানে একটু বলে দেই, আমাদের অনেকের কমন একটা মিস্টেক আছে, আমরা ট্রাফিক মানে মনে করি ট্রাফিক জ্যাম। দেখেন, ট্রাফিক একটা, ট্রাফিক জ্যাম আর একটা বিষয়। ট্রাফিক মানে হচ্ছে আপনার রাস্তায় যা যানবাহন আমরা দেখতে পাই, সব গাড়ি এবং যানবাহনকে একসাথে ট্রাফিক বলে। মানে এটা হচ্ছে একটি সাধারণ ভাষা, ট্রাফিক। আর ওয়ার্ক এবং হোমওয়ার্ক হচ্ছে আহ, সাধারণ যে কাজ, যেমন হচ্ছে আমার একটু কাজ আছে, কিন্তু আর বাড়ির কাজ বলতে স্টুডেন্টরা যেটা বোঝে সেটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে এটাতেও অনেকে ভুল করে, সেটা হচ্ছে তারা স্টুডেন্টরা বা অনেকেই আমরা দেখাচ্ছে আমার তিনটা হোমওয়ার্ক আছে, আই হ্যাভ থ্রি হোমওয়ার্কস, এভাবে আমরা লিখি। তো মনে রাখতে হবে আই হ্যাভ থ্রি হোমওয়ার্কস এভাবে আসলে বলা যাবে না। কেন? কারণ এটা আনকাউন্টেবল। এক কথায় ফার্নিচার, জুয়েলারি, ইনফরমেশন, ট্রাফিক, ওয়ার্ক, হোমওয়ার্ক, এই ওয়ার্ড প্রত্যেকটা এখানে আনকাউন্টেবল। তাই এগুলোর সাথে সরাসরি 1 2 3 4 5 এগুলো ইউজ করতে পারবেন না। বরং ওই যে পিস অফ, লোভস অফ, আইটেম অফ, এই ধরনের কোনো না কোনো একটা শব্দ ইউজ করতে হবে। সো এই পাঁচটা বা ছয়টা শব্দের সাথে যে কোনো একটা এরকম শব্দ ব্যবহার করে আপনি প্রত্যেকটা তিনটা তিনটা করে আহ, অনুবাদ কি হতে পারে, তিনটা ফার্নিচার ইংরেজি কি হতে পারে, তিনটা জুয়েলারি, তিনটা ইনফরমেশন, তিনটা ট্রাফিক, তিনটা হোমওয়ার্ক আছে আপনার কালকের জন্য। তাহলে এই শব্দগুলোর অনুবাদ করেন, তিনটা তিনটা করে প্রত্যেকটাকে লিখেন, লিখে আমাকে একটু চ্যাটের মধ্যে দেখান প্লিজ। নিজামুদ্দিন হচ্ছে, আপনার ভুলটা আমি বলেছি, আইটেমস অফ হবে। মাহবুব ফারহাদ, থ্রি পিসেস অফ ফার্নিচার, সুন্দর লিখেছেন। টু লোভস অফ, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি সবাইকে, লোভস অফ শব্দটা শুধুমাত্র রুটির জন্য ব্যবহার করা যাবে। সুতরাং ব্রেড ছাড়া অন্য কোনো জায়গায় লোভস ব্যবহার করবেন না। তবে পিস অফ বা আইটেম অফ এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন ইনফরমেশনের ক্ষেত্রে আপনি পিস অফ বলতে পারেন। সেক্ষেত্রে আহ, মাহমুদুল হকের উত্তরটা এফইউ, এফইউটা হবে না, এটা মূলত হবে এ পিস অফ। হ্যাঁ, এ পিস অফ, আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন, এভাবে বলতে পারবেন। যেমন আরেকটি উত্তর আমি পেয়েছি, আই হ্যাভ অ্যান ইনফরমেশন। আগেই বলেছি যেহেতু ইনফরমেশনটা আনকাউন্টেবল, ধরেন ওয়াটারটা যেরকম আনকাউন্টেবল, আপনাকে বুঝতে হবে ইনফরমেশনটাও একই রকম আনকাউন্টেবল। আপনি যদি এ অথবা অ্যান দিয়ে ওয়াটার যদি বলতে না পারেন, যেমন অ্যান অয়েল, অ্যান অয়েল কিন্তু আমরা বলতে পারি না একটি তেল, অ্যান অয়েল, কারণ অয়েলটা আনকাউন্টেবল। তো একইভাবে আই হ্যাভ অ্যান ইনফরমেশন আসলে বলা যাবে না। তারপরে হচ্ছে থ্রি পিসেস অফ জুয়েলারি মাই সিস্টার। আচ্ছা, থ্রি পিসেস অফ জুয়েলারি কথাটা ঠিক আছে, এটা এটা সঠিক হয়েছে। আই হ্যাভ মোর ইনফরমেশন বলা যাবে, তবে ওয়ান অফ বা ওয়ান পিস বা এ পিস বা টু পিসেস, এই টাইপের ইনফরমেশন যদি আপনি বলতে চান, সেটা মনে হয় একটু উদাহরণ হিসেবে ভালো হতো। তারপরে দেখেন আরেকটি বিষয় বলি, কনক্রিট নাও, আচ্ছা তাইলে মানে যেটি আপনারা এখন থেকে মনে রাখবেন, মানি হচ্ছে আনকাউন্টেবল, এটা জেনে রাখবেন, কিন্তু এটা খুব কমন একটা কনফিউশন। কারণ আমরা ডলার গুনতে পারি, $1, $10, $5, হ্যাঁ। সো এইভাবে করে আমরা ডলার গুনতে পারি, মানি গণনা করার সুযোগ নেই। এটা সবার জন্য বলে দিচ্ছি। এখন থেকে মনে রাখবেন মানি হচ্ছে আনকাউন্টেবল।
উইচ নাউন ইজ বোথ কনক্রিট এবং কাউন্টেবল। আপনি জানেন কনক্রিট নাউনের মধ্যে কাউন্টেবল নাউন হচ্ছে মূলত দুইটি, কালেকটিভ এবং কমন নাউন। কনক্রিট নাউনের মধ্যে আবার ম্যাটেরিয়াল নাউন আছে, সেটি কিন্তু কাউন্টেবল না। সুতরাং এখন আপনারা মনে হয় খুব ইজিলি এটা বলতে পারবেন। 11 নম্বরে তাহলে কোনটিকে আমরা আহ, বলতে পারি এই সেটাকে কনক্রিট। স্টিল। আচ্ছা, স্টিল ধাতু এটা তো। একটা স্টিল এটা হচ্ছে একটা ধাতু। তো আপনারা জানেন, আজকেই শুনেছেন যে ধাতুর ক্ষেত্রে সাধারণত আমি আনকাউন্টেবল নাউন বলেছিলাম আপনাদেরকে। সকল ধাতু, ঠিক আছে, সকল ধাতুই হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। তা আমাদের এখানে আসলে প্রশ্নটা তারা জানতে চেয়েছে কি, আমাদের এখানে প্রশ্নটা জানতে চেয়েছে যে কনক্রিট হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউন এখানে আছে মাত্র একটা, বুক। দেখেন আর কোনো কাউন্টেবলই নাই আসলে। তো যেটি কাউন্টেবল নাউন একটাই পেয়েছি, তার মানে নিশ্চয়ই সেটি কাউন্টেবল, মানে তো কনক্রিট। 11 নম্বর, সেজন্য সি। 12 নম্বরে দেখেন, মাই ফাদার টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট চিটাগং অ্যান্ড কক্সবাজার। তো এখানে প্রপার নাউন কোনটা? প্রপার নাউন অবশ্যই এখানে কক্সেস বাজার। হ্যাঁ, 12 নম্বর হবে সি, কারণ যে কোনো একটি স্থানের নাম বোঝালেই প্রপার নাউন। 13 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটি দেখা যায় না, বাহ্যিক কোনো আকার নেই। সল্ট বাহ্যিকভাবে দেখা যায়, ট্রি গাছ, এটা বাহ্যিকভাবে দেখা যায়। তারপরে বাকি থাকলো বায়োলজি এবং ফেলিয়ার। তো সেখানে বায়োলজি বা জীববিদ্যার বা বিজ্ঞানের যে বাহ্যিক যে কন্ডিশন, সেটা কিন্তু আমরা দেখতে পাই কিছু ক্ষেত্রে। যদি এটাও কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় না, জ্ঞান তো দেখা যায় না, কিন্তু বায়োলজি বলতে এটার বাহ্যিক কিছু পড়াশোনা, ম্যাটেরিয়ালস, বই বা কিছু বাহ্যিক এটার আকৃতি প্রকৃতি পাওয়া যায়। কিন্তু ফেলিয়ার বা ব্যর্থতা, ব্যর্থতার বাহ্যিক কোনো আঁকা কিন্তু টোটালি নেই। ব্যর্থতা বা সফলতা, ফলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ফেলিয়ার হবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, কোনো কারণে ফাইলিয়ার যদি না থাকতো তাহলে কিন্তু কাছাকাছি অপশন কিন্তু বায়োলজি ছিল। 14 নম্বরে স্ট্রেংথ কামস থ্রু অ্যাডভার্সিটি। এখানে স্ট্রেংথ, শক্তিমত্তা বা দুর্বলতা, এগুলোরও বাহ্যিক কোনো আসলে আকৃতি নেই, ফলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই 14 নম্বরে আপনারা রাইট আনসার দিবেন সি। 15 নম্বরে প্যানেল অফ এক্সপার্টস। এক্সপার্ট মানে হলো বিশেষজ্ঞ, আর প্যানেল বলতে বোঝাচ্ছে এখানে দল, মানে বিশেষজ্ঞের দল, মানে একটি বিশেষজ্ঞের দল, তারা সিদ্ধান্ত নিবে ব্যাপারটা। তাহলে কালেকটিভ নাউন মানেই হচ্ছে যেটা দল বোঝাবে, গ্রুপ বোঝাবে, তাহলে প্যানেলটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। তাহলে অপশন বি। তারপরে হচ্ছে কমিটি শব্দটা আপনারা গত ক্লাসে জেনেছেন কালেকটিভ নাউন, এটা একদম সহজ। 17 নম্বরে কম্পাউন্ড নাউন কি? একদম সহজ করে বলি, দুইটা নাউন যদি একসাথে মিলিত হয়ে যায়, তখন ওই দুইটা বা দুইটা শব্দ, সাধারণত দুইটা শব্দ একসাথে মিলিত হয়ে যদি একটা সিঙ্গেল শব্দ গঠন করে, তখন ওটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। যেমন সানলাইট, এখানে সান একটি শব্দ, লাইট একটি শব্দ, সান মানে সূর্য, লাইট মানে আলো, তাহলে একসাথে হয়ে এটা একটি কম্পাউন্ড নাউন হয়ে গেছে। এরকম আরো অনেক আছে, যেমন পাস কি। আমরা পাসওয়ার্ডের জায়গায় অনেক সময় পাস কি বলি, পাস এটা একটা শব্দ, কি একটা শব্দ। এরকম অনেক শব্দ আপনারা পাবেন। যেমন ধরেন কিছু জায়গায় গোল্ডের সাথে এরকম কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এভাবে আপনারা যা কিছু পাবেন একসাথে দুটি শব্দের, একসাথে যদি এক শব্দ পরিণত হয়, দুটি শব্দ মিলে, সেটি হচ্ছে কম্পাউন্ড নাউন। ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে হলো শৈশব বা শৈশবের সময়টা, এটাও কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না, ফলে আমরা 18 নম্বরটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। তারপরে হচ্ছে কমিটি ওয়্যার ডিভাইডেড। কমিটি, তাদের মতামত বিভক্ত হয়ে গেছে, তাইলে কমিটি কালেকটিভ, কালেকটিভ নাউন, এটা আপনারা সবাই জানেন। এবং সেই কালেকটিভ নাউন সেটি এখানে কিন্তু বহুবচন হয়ে গেছে, ওয়্যার দেখা যাচ্ছে। আর তাছাড়া অপশনের মধ্যে কালেকটিভ নাউন আছে একটি, সেটা হচ্ছে বি নাম্বার। আর সর্বশেষ 20 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নয় কোনটি? তো এটা একদম সহজ, টিম। টিম শব্দটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কালেকটিভ নাউন, দল বোঝালেই হচ্ছে কালেকটিভ নাউন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে সি, মানে এটি অ্যাবস্ট্রাক্ট নয়, টিম শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সো দ্যাটস অল। এটা হচ্ছে আপনাদের জন্য গত পরীক্ষার আহ, আপনাদের সলিউশন। এখন এবার, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে রায়হান ভুইয়া, এ বার অফ জুয়েলারি অর টু বার্স অফ জুয়েলারি, দিস উইল বি কারেক্ট। আচ্ছা,
জুয়েলারির ক্ষেত্রে অনেক সময় আমরা যেমন স্বর্ণের ক্ষেত্রে আমরা স্বর্ণের বার বলতে পারি, তাহলে বার অফ গোল্ড বলা যায়। কিন্তু সব জুয়েলারির ক্ষেত্রে বার বলা হয় না, যেমন কানের দুল কিংবা আপনি ধরেন ব্রেসলেট। ব্রেসলেট একবার ব্রেসলেট বা দুইবার, হ্যাঁ, বা 3 বার্স অফ ব্রেসলেট, এভাবে হয় না। এটা শুধুমাত্র আসলে গোল্ডের ক্ষেত্রে হয়। সুতরাং এবার অফ জুয়েলারি না বলে পিস অফ বলতে পারেন, আইটেম অফ বলতে পারেন, এগুলাই বেটার। ওকে। বাকি প্রশ্নগুলো আপনারা চ্যাটে লিখে রাখেন, আমি আসবো আপনাদের প্রশ্নের প্রতি। এখন আমি যাচ্ছি ডিটারমিনার্স এন্ড আর্টিকেলস। সো ডিটারমিনার এবং আর্টিকেলের প্রথমে আপনাদেরকে একটু বলি আসলে ডিটারমিনার জিনিসটা কি। আমি গত ক্লাসে আপনাদেরকে এবং আজকেও আপনাদেরকে ডিটারমিনার নাউন সম্পর্কে বলেছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে নাউন এমন একটা ওয়ার্ড যেটা কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। আজকে আমরা জানবো সেই নাউনটা মাঝে মাঝে নাউনটাকে বর্ণনা করার জন্য আমরা নাউনের আগে একটা শব্দ বসাই, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আমি যদি একটু সহজ করে আপনাদেরকে বলি, তাহলে যেমন ধরেন আমি বললাম হি ইজ, একদম সহজ উদাহরণ, হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট যখন আমি বলবো, সেখানে স্টুডেন্ট হচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি, এর একদম সহজ উদাহরণ। স্টুডেন্ট শব্দটি হচ্ছে একটি নাউন, এবং সেই নাউনটি নাউনটিকে বর্ণনা করার জন্য আমরা এখানে একটা গুড শব্দ পেলাম। এই গুড শব্দটা হচ্ছে মূলত নাউনের ব্যাপারে, মানে স্টুডেন্টকে বর্ণনা করার জন্য এসেছে। ধরেন এখানে আমি গুড না বলে আমি চাইলে ব্যাড বলতে পারি। তাইলে এই ব্যাড শব্দটিও কাকে বর্ণনা করছে? স্টুডেন্টকে। স্টুডেন্টটা কেমন, সে ভালো বা খারাপ। কিংবা আপনি বলতে পারেন স্টুডেন্টটা কেমন, স্মার্ট। আপনি তাহলে এই স্মার্ট শব্দটা যে বলছেন সেটিও হচ্ছে একটি কি, অ্যাডজেক্টিভ। এভাবে আমরা বিভিন্ন শব্দ নাউনের আগে ব্যবহার করতে পারি। এগুলোর প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হলো, এই যে এখানে একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন এ, আর্টিকেল এ, এই এ শব্দটা, এটাকে আমরা কোন ধরনের শব্দ বলবো? এখানে একটা জিনিস দেখেন, এই শব্দটা, এই এ বা অনেক সময় এন আসে, অনেক সময় আর্টিকেল দা চলে আসে। এই শব্দটা মূলত আসলে কার জন্য এসেছে? সে কি একজন স্টুডেন্ট, না তারা কি দুইজন স্টুডেন্ট? তার মানে এই শব্দটা এই স্টুডেন্টটার সংখ্যা বোঝাচ্ছে। তার মানে স্টুডেন্ট বলতে স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট একজন। দ্যাট মিনস আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন মাত্র স্টুডেন্ট বা স্টুডেন্টের একজন, একটি মাত্র সংখ্যা বোঝানোর জন্য আমরা এ শব্দটা ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যদি কোনো একটি সেন্টেন্সে নাউনের সংখ্যা বা পরিমাণ বা নাউন সম্পর্কে যে কোনো কিছু বর্ণনা করে, তখন সেটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে সেই অনুযায়ী গুড যেমন অ্যাডজেক্টিভ, ব্যাড যেমন অ্যাডজেক্টিভ, স্মার্ট অ্যাডজেক্টিভ, এই শব্দটা এটাও কিন্তু স্টুডেন্টের সংখ্যা বোঝাচ্ছে। স্টুডেন্ট কয়জন? একজন। সে কারণে এই শব্দটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখন ধরেন আমি আরেকটা সেন্টেন্স আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন স্টুডেন্ট সংখ্যা একজন না, স্টুডেন্ট হচ্ছে আহ 5 জন বা 3 জন। তখন আমি বললাম দে আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। এখানে দেখেন, এখানে দে, এখানে দে বলতে কাদের বোঝাচ্ছে? ওই স্টুডেন্টদেরকে। এবং এই দে শব্দটি, এটা তো অবশ্য প্রোনাউন, আপনারা জানেন, হি, হিম, দে, আই, এগুলো তো প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো স্টুডেন্ট কিন্তু একজন বোঝাচ্ছে না, একের অধিক বোঝাচ্ছে। এবং এখানে যদি স্টুডেন্ট যদি 2 জন হয়, তখন আমি এভাবে চাইলে বলতে পারি দে আর, দে বোথ আর গুড স্টুডেন্টস। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে বলি, দেখেন আমার সেন্টেন্সটা আমি কিভাবে চেঞ্জ করে দিচ্ছি, দেয়ার আর সাম গুড স্টুডেন্টস ইন মাই ক্লাস। দেখেন এই সেন্টেন্সটার অর্থ কি যাচ্ছে, দেয়ার আর সাম গুড স্টুডেন্টস। এই শব্দটা একটু দেখেন। তাহলে আমি সাম শব্দের উপর একটা হাইলাইট করলাম। এই সাম দিয়ে কি বোঝাচ্ছে? স্টুডেন্ট কি একজন বোঝাচ্ছে নাকি কিছু স্টুডেন্ট বোঝাচ্ছে? তাহলে সাম মানে কিছু। তার মানে স্টুডেন্ট সংখ্যা একজন নয়, এখন বোঝাচ্ছে স্টুডেন্ট সংখ্যা একের চেয়ে বেশি। তাহলে যে কারণে এ এবং সাম, এ দুটো ওয়ার্ড নাউনের
সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে। এখানে গুডটাও অ্যাডজেক্টিভ, সামটাও অ্যাডজেক্টিভ। পার্থক্যটা হলো গুড, ব্যাড, স্মার্ট এগুলো দিয়ে একটা নাউনকে তার দোষ, গুণ, অবস্থা সেগুলোই বর্ণনা করে। কিন্তু এ এবং সাম এ ধরনের কতগুলো শব্দ আসে ইংলিশে, এগুলো দিয়ে কোন একটা নাউনের শুধুমাত্র সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেয়ার আর 5 স্টুডেন্টস হিয়ার। এই সেন্টেন্সটা একটু দেখেন। বলতেছে এখানে 5 জন ছাত্র আছে। দেয়ার আর 5 স্টুডেন্টস বলতে বোঝাচ্ছে এখানে 5 জন ছাত্র আছে। তাহলে এখানে 5 শব্দটা মূলত সংখ্যা বোঝাচ্ছে। কার সংখ্যা? স্টুডেন্টের। তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রথম সেন্টেন্সের এ, দ্বিতীয় সেন্টেন্সের সাম এবং তৃতীয় সেন্টেন্সের 5, এই তিনটে শব্দ দ্বারা স্টুডেন্টের সংখ্যা বোঝাচ্ছে। ফলে এই তিনটে শব্দ হচ্ছে ডিটারমিনার। তাহলে এখন ডিটারমিনারের সংজ্ঞাটা কি লিখতে পারেন? আবার লিখতে পারেন। যারা এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমার কথা, তারা এখন ডিটারমিনারের সংজ্ঞা লিখেন। তাহলে এই টপিকটার নাম কি দেখেন, এই যে ডিটারমিনার। আমি উপরে, একদম উপরে আছে, আমি এটা একটু বড় করে দিচ্ছি আপনার বোঝার জন্য। এই যে ডিটারমিনার। তাহলে ডিটারমিনার সংজ্ঞা কি? ডিটারমিনার সংজ্ঞা হচ্ছে, লিখেন, যে ওয়ার্ড কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। যে ওয়ার্ড কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। আরেকবার বলছি, আপনারা দ্রুত লিখেন। যে ওয়ার্ড কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে তাকে ডিটারমিনার বলে। যে ওয়ার্ড কোনো নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। এবার আমরা একটা জিনিস দেখব, সেটি হচ্ছে এই ডিটারমিনারের তালিকা, এই কি মাত্র 3টি বা 4টি শব্দ, নাকি ডিটারমিনারের আরো বেশ কিছু তালিকা আমরা পাই? সেটা এখন আমরা একটু জানবো। তা আমি আপনাদেরকে একটি টেবল এঁকে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এ আর্টিকেল যখন এ বসবে, আমি তখন এর সাথে কিন্তু সিঙ্গুলার নাউন ব্যবহার করব। আবার যদি এন আসে, যেমন ধরেন একটি আপেল, এখানে তো প্রথম অক্ষর ভাওয়েল, তাইলে আমরা এন ব্যবহার করব। তাহলে আমি কি এন অ্যাপল বলবো নাকি অ্যাপলস বলবো? এটা একটা প্রশ্ন। এন অ্যাপলস নাকি এন অ্যাপল, এন অ্যাপল বলবো? আমি যদি এর সাথে ব্যবহার করি, তাহলে এ পেন নাকি পেন্স? নিশ্চয়ই এ পেন বলবো, কারণ এ বা এন দিয়ে একটা সংখ্যা বোঝায়। তার মানে নাউনটাকে আমি প্লুরাল করতে পারবো না। আবার এরকম আরেকটি ডিটারমিনার আছে, যেমন ওয়ান। আপনি ওয়ান দিয়ে ওয়ান বুক বলবেন নাকি বুকস বলবেন? নিশ্চয়ই আপনি ওয়ান বুক বলবেন। কারণ হচ্ছে এই এ এন ওয়ান, এখানে দেখেন যে নাউনগুলো আমি দিচ্ছি, এই নাউনগুলো কিন্তু আসলে ইম্পর্ট্যান্ট না। এগুলো আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি একটু ঝাপসা করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো একটু আমি ঝাপসা করে দিচ্ছি। এই যে এই অপশনগুলো, এই শব্দগুলো, এগুলো আমি একটু ঝাপসা করে দিচ্ছি, কারণ এই শব্দগুলো হচ্ছে আমাদের উদাহরণ বোঝার জন্য। তাহলে আমাদের এখানে ডিটারমিনার কি কি পেয়েছি? এ এন ওয়ান। কেমন? এগুলো হইতেছে সিঙ্গুলার ডিটারমিনার। এবার আসেন, কিছু ডিটারমিনার আছে যেগুলো অবশ্যই প্লুরাল নাউনের সাথে বসবে, এবং সেটা মাস্ট। সেখানে কোনো কিন্তু কম্প্রোমাইজ নেই। সেটা অবশ্যই প্লুরালের সাথে বসবে। সেগুলো কি? যেমন ধরে, আমি যদি আপনাদেরকে একটা ওয়ার্ড দেখাই, এই ওয়ার্ডটা আপনারা চিনেন কিনা জানি না, দিস। এই দিস ওয়ার্ডটা যখনই বসবে আপনার মাথায় রাখবেন এটা অবশ্যই প্লুরালকে ডিনোট করে। এটা মাস্ট। এটা কোনো এখানে ব্যতিক্রম করা চলবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যেমন ধরেন আমি যদি দিস বুক দিই, আপনারা বলেন দেখি দিস বুক এটা কি হতে পারে? কিংবা আমি যদি আপনাদেরকে এরকম আরেকটি শব্দ আছে, আমি ধরেন বললাম দোস। দোসের সাথে আমি ধরেন একটা নাউন ব্যবহার করলাম, সেটা হচ্ছে দোস বয়। এটা কি হতে পারে কিনা? কিংবা এরকম আরেকটা ওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি, সেভারাল। সেভারাল মানে হলো কিছু বা কতিপয়। আমি বললাম আপনাদেরকে সেভারাল গার্ল, কয়েকজন মেয়ে। এই সেভারাল গার্ল হতে পারে কিনা? এগুলো সবগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে প্লিজ। এগুলো আপনাদের পরীক্ষায় এই জিনিসগুলোই আপনাদের আসবে মূলত।
মানে একদম সরাসরি যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জায়গাটাই আমি আজকে এখন আপনাদেরকে মূলত পড়াচ্ছি। সেভারাল গার্ল হবে কিনা, আপনারা আমাকে উত্তর দিবেন। তারপর আমি আরেকটা ওয়ার্ড আপনাদেরকে দেখাই, এটি খুব ইম্পর্ট্যান্ট এবং কমন একটি ওয়ার্ড, এ নাম্বার অফ। এ নাম্বার অফ বলতে বোঝায় আসলে কিছু সংখ্যক, ঠিক আছে, কিছু সংখ্যক। তো এই এ নাম্বার অফ যে শব্দটা, সেই শব্দটি মূলত কার সাথে বসে এটাও আমাদের একটু জানার দরকার আছে, আমরা এটা একটু জানবো। তাহলে এ নাম্বার অফের সাথে আমি এখন একটা আপনাদের বোঝার জন্য একটু ওয়ার্ড দিলাম। সেই ওয়ার্ডটা হতে পারে, ফর এক্সাম্পল, সেটি এ নাম্বার অফ, ধরেন স্কুল দিলাম, কয়েকটি স্কুল, এ নাম্বার অফ স্কুল, এভাবে দেওয়া যাবে কিনা। তারপরে আপনাদেরকে ধরেন আরেকটা ওয়ার্ড দিতে পারি এখানে, সেটা হচ্ছে, ও আরেকটা কথা, সিঙ্গুলার আরেকটা ওয়ার্ড আমি মিস করেছিলাম, এটা আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে অ্যানাদার। এই অ্যানাদার শব্দের সাথে আহ, এটাকে একটু লাল বর্ণের করে দেই। অ্যানাদার শব্দের সাথে আপনারা কি বয় দিবেন নাকি বয়েজ, বয়েজ দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই এটা সিঙ্গুলার হবে। এইটা একটা বিষয় আপনাদের ভাবার দরকার আছে। তারপরে হচ্ছে, এখন এখন বলি, এবার এই সবগুলার উত্তর আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। দিস বুক, মনে রাখবেন এই দিস শব্দটা, এটা প্লুরাল, এটা অবশ্যই প্লুরাল নাউনের সাথে বসবে। তাই এটা বুক হবে না, বুকস। দোজ বয়, এই দোজের সাথে অবশ্যই এস যুক্ত করতে হবে, বয়েজ। সেভারাল গার্ল, এটা অবশ্যই এস যুক্ত করতে হবে, গার্লস। এ নাম্বার অফ স্কুল, মানে কয়েকটি স্কুল, তাহলে স্কুল একটি না, তাহলে প্লুরাল করতে হবে, কয়েকটি স্কুল, স্কুলস। এ নাম্বার অফ স্কুলস। ওকে, নেক্সট হচ্ছে, এবার এই এ নাম্বার অফ সেভারাল, দিস, দোজ, এগুলোর মধ্যে আরো কয়েকটি ওয়ার্ড আছে, সেগুলো আপনারা চিনেন কিনা জানি না, যেমন ফিউ। এরকম আরেকটি ওয়ার্ড হচ্ছে আ ফিউ। তারপরে আসছে দা ফিউ। তারপরে হলো ভেরি ফিউ। তারপরে আসে ফিউয়ার দেন, ফিউয়ার দেন। তাহলে এই ওয়ার্ডগুলো আপনাদের আসলে চিনে রাখা দরকার, কারণ এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সাধারণত প্লুরাল ভার্ব ব্যবহার করব। আরেকটি খুবই পরিচিত আছে একটা শব্দ, যেটা আপনারা অনেকে চিনেন, সেটা হচ্ছে মেনি, অনেক, অনেক বোঝাতে মেনি। এই সমস্ত শব্দ প্রত্যেকটার সাথেই আপনারা প্লুরাল নাউন ব্যবহার করবেন। তাহলে দিস বুকস, দোজ বয়েজ, সেভারাল গার্লস, এ নাম্বার অফ স্কুলস, এভাবে প্রত্যেকটাই। ফিউর সাথে যদি বুক বসান তাহলে এটা বুকস বলতে হবে। ফিউর সাথে যদি বয় বসান তাহলে সেটা বয়েজ, প্লুরাল আছে কিনা দেখতে হবে, প্লুরাল করতে হবে, প্লুরাল যদি না থাকে প্লুরাল করতে হবে। তারপরে একইভাবে দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, এগুলো প্রত্যেকটার সাথেই প্লুরাল নাউন ইউজ করতে হবে। এখানে ফিউয়ার উপরে ডট 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 দিচ্ছি আমি, কারণ ফিউয়ারের পরে মূলত নাউনটা বসে। আর ফিউয়ার যেহেতু কম্পারেটিভ ফর্ম, তাই তার সাথে দেন বসে। সর্বশেষ মেনি, তাহলে মেনি বয় হবে না, বয়েজ হবে, গার্ল হবে না, গার্লস হবে। এবার আসেন নন কাউন্ট নাউন। মূলত নন কাউন্ট বলতে আসলে, আনকাউন্টেবল নাউন বলতে আপনারা যেটা বুঝেন সেটাই হচ্ছে নন কাউন্ট নাউন। সো এই নন কাউন্ট নাউনে আপনারা কি কি আপনারা আইটেম পাচ্ছেন, আপনাদের মূলত নন কাউন্ট নাউনের আইটেমগুলো, এগুলো আপনাদেরকে একটু আলাদা করে আসলে দেখানোর প্রয়োজন। তো আমি আপনাদেরকে এখানে কয়েকটা কমন শব্দ একটু আগে দেখাই, যেমন মাছ। মাছের সাথে কখনো আপনি কাউন্টেবল নাউন বসাতে পারবেন না, মাছের সাথে বসবে আনকাউন্টেবল নাউন। যেমন ধরেন মাছ ওয়াটার, অথবা আপনি বলতে পারেন মাছ অয়েল, অথবা বলতে পারেন মাছ মানি, অথবা বলতে পারেন মাছ গোল্ড, কিংবা বলতে পারেন মাচ বিউটি, মাচ কাইন্ডনেস। তাহলে এইভাবে আনকাউন্টেবল নাউন ইউজ করতে পারবেন, কাউন্টেবল নাউন ইউজ করা যাবে না। মাচ বুকস বলা যাবে না, মাচ বয়েস বলা যাবে না, অর্থাৎ কাউন্টেবল নাউন ইউজ করা যাবে না। এরকম আরো কয়েকটি শব্দ আছে যেগুলোর সাথে অবশ্যই আনকাউন্টেবল ইউজ করতে হবে। সেগুলো কি? যেমন লিটল। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা যে এই পাশে প্লুরালে দেখেছেন ফিউ, আ ফিউ, দা ফিউ, এগুলোর অর্থ আপনারা জানেন কিনা, না জানলে একটু আমাকে এখানে চ্যাটে বলেন, তাহলে আমি এগুলোর অর্থ নিয়ে একটু আলাপ করব। তারপরে একইভাবে লিটল, অ্যা লিটল, দ্য লিটল, তারপরে হচ্ছে ভেরি লিটল, এগুলোর অর্থ আপনারা জানেন কিনা। তারপরে হচ্ছে লিটলটাকে আবার কম্পেয়ার করলে তখন এটা বোঝায় লেস দেন, লেস দেন, হ্যাঁ। তারপরে আরেকটি শব্দ আছে, এ গ্রেট ডিল অফ।
এ গ্রেট ডিল অফ, এটা হচ্ছে একটা স্পেশাল ফ্রেজ। এটির পরেও আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে হয়। সো আপনাদের রেসপন্স একটু কাইন্ডলি দ্রুত করতে হবে এগুলার আহ, বলার দরকার আছে কিনা। ওকে, একজন বলেছেন, বলে দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমি একটু দ্রুতভাবে বলে দেই। যেমন আপনাদের কমন অনেকে ভুল করেন, ফিউ মানে অনেকে মনে করে ফিউ মানে হচ্ছে অল্প বা কিছু। আজকে একটা বিষয় খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি, এই ফিউ শব্দের অর্থটা বাংলাদেশের বেশিরভাগ যারা ভুল করে তারা মনে করে ফিউ মানে হলো কিছু। সো এটার সঠিক উত্তরটা হচ্ছে ফিউ এবং লিটল, এই দুটারই অর্থ আসলে সেম। এই দুটার অর্থ হচ্ছে নেই বললেই চলে। আবার বলছি, ফিউ এবং লিটলের অর্থটা হচ্ছে নেই বললেই চলে। আমি লিখে দিচ্ছি পাশে, নেই বললেই চলে। ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলা হয় জানেন? এটাকে ইংলিশে বলা হয় অলমোস্ট নো। অলমোস্ট, অলমোস্ট নো। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে একইভাবে লিটলের অর্থটাও হচ্ছে সেম, নেই বললেই চলে। এখন আমি যদি এটা আসলে নেই বললে চলে বলতে, তার মানে এটা প্রায় নেগেটিভ। যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে কি কোনো টাকা আছে, আপনি বললেন আমার কাছে তেমন একটা টাকা নেই। তাহলে আপনি এটাকে ইংলিশে সরাসরি আই হ্যাভ নো মানি বলতে পারেন না, আপনি বলবেন আই হ্যাভ লিটল মানি। যেহেতু মানির সাথে আনকাউন্টেবল, মানির সাথে তাহলে লিটল বসে, তাহলে আপনি বলবেন আই হ্যাভ লিটল মানি। কিন্তু আপনাকে বলা হলো এই শহরে কি আপনার কোনো বন্ধু আছে, তখন আপনি বললেন আসলে এই শহরে আমার তেমন কোনো বন্ধু নেই, বা বন্ধু নেই বললেই চলে। তাহলে বন্ধু যেহেতু কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আপনি লিটল ব্যবহার না করে আপনি ইউজ করবেন ফিউ। আপনি বলবেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। একটা ইংরেজি বাক্য বলবো, সেই ইংরেজি বাক্য, বাংলা বাক্য বলবো, সেটার ইংরেজি বাক্য আপনারা আমাকে বলবেন। যেমন তাইলে বন্ধু নেই বললে চলে, এটার ইংরেজি যদি ফিউ ফ্রেন্ডস হয়, তাহলে আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এখন, আমার কাছে কেউ জিজ্ঞেস করলো কোনো স্বর্ণ আছে কিনা, আমি বললাম তেমন কোনো স্বর্ণ নেই। তাহলে তেমন কোনো স্বর্ণ নেই, পুরো বাক্যটা হবে আই হ্যাভ, এরপরের অংশটা আপনারা বলে দেন শুধু চ্যাটে। চ্যাটে শুধু এটা বললে হবে, আই হ্যাভ, আমার তেমন কোনো স্বর্ণ নেই। আচ্ছা, মাহবুব ফরিদ লিখেছেন ফিউ গোল্ড, শাওনমণি লিখেছেন ফিউ গোল্ড। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ফিউটা কি কাউন্টেবল নাউনের সাথে বসে নাকি আনকাউন্টেবল নাউনের সাথে বসে? যদি ফিউটা কাউন্টেবল নাউনের সাথে বসে, আপনারা দেখতে পাচ্ছেন উইথ কাউন্ট অনলি, সেখানে প্লুরালের ঘরে দেখতে পাচ্ছেন ফিউ আছে। তাহলে ফিউ যদি কাউন্টেবল এবং প্লুরাল নাউনের সাথে বসে, তাহলে সেটা কি গোল্ডের সাথে বসানো যাবে কিনা? কারণ গোল্ড তো আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? লিটল। তাহলে আই হ্যাভ লিটল গোল্ড। এখন আমার পরের প্রশ্ন, আপনারা দ্রুত আমাকে চ্যাট বক্সে উত্তর দিয়ে জানাবেন। প্রশ্নটি হচ্ছে, আমি যদি বলি আম, আমার তেমন কোনো বই নেই, আমার তেমন কোনো বই নেই, একদম সহজ প্রশ্ন। দেখি এটার ইংরেজি কি হবে, বলেন দ্রুত চটপট, আপনারা এটা একটু ইয়ে করেন। আমার তেমন কোনো বই নেই, তাহলে আই হ্যাভ ফিউ বুক নাকি লিটল বুক? নিশ্চয় ফিউ ইউজ করবেন। এখন প্রশ্ন হলো, যদি ফিউ বুক ব্যবহার করেন, প্রথমত আপনি ফিউ বুক ব্যবহার করাটা শুদ্ধ, এটার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনারা কি বুক ব্যবহার করবেন নাকি বুকস ব্যবহার করবেন, এই বিষয়টা আমি একটু দেখতে চাই। আপনারা বলেন, আপনারা এটা কি ফিউ বুক হবে নাকি বুকস? আমি ফিউটাকে কোন কলামে রেখেছি, সিঙ্গুলার কলামে নাকি প্লুরাল কলামে? ইয়েস, নাজিমুদ্দিন, আপনি কারেকশন করে নিয়েছেন। তাহলে ফিউ বুক হবে না, এটা হবে ফিউ বুকস। ওকে, ইকবাল হোসেন, থ্যাংক ইউ, আপনি ফিউ বুকস বলেছেন, রাইট, আপনারটা হয়েছে। আর কেউ কি বলবেন ফিউ বুক নাকি বুকস? ফিউ বুকস, এটা আপনাদের সবাইকেই একদম মার্ক করে ফেলতে হবে যে ফিউ মানেই হচ্ছে কাউন্টেবল এবং প্লুরাল। একইভাবে এখন আমরা ফিউ এবং লিটল সম্পর্কে জানবো। একটা বিষয় মনে রাখবেন, ফিউ এবং লিটল অর্থটা কিন্তু একদম একই, পার্থক্য শুধু একটাই, ফিউটা কাউন্টেবল প্লুরাল,
আর লিটল হচ্ছে আনকাউন্টেবল। এখন আমরা চলে যাচ্ছি আফিউ। আফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প। যেমন ফিউ মানে হচ্ছে নেই বললে চলে, এটা একদম নেগেটিভের মতো প্রায়। কিন্তু আফিউ এটা দেখতে যেমন একটু বড়, এটাতে পরিমাণটা একটু বেশি। তাহলে আফিউ যে শব্দটি আছে, সেই শব্দটি হচ্ছে আপনার অল্প কিছু বোঝাতে, মানে একদম নেই বলা যাবে না, মানে অল্প কিছু আছে। এই অল্প কিছু আছে বোঝাতেই এই শব্দটা ব্যবহার করতে হবে। একটু আপনার হোল্ড শব্দের অর্থ হচ্ছে, তাহলে মনে রাখবেন কি, অল্প। মানে কেউ যদি বলে যে আমার অল্প কিছু বই আছে, বা আমার অল্প কয়েকজন বন্ধু আছে, এই অল্প বোঝাতেই হচ্ছে আফিউ। ঠিক আছে, তাহলে এখন আপনারা বলেন আমাকে, আমার অল্প কয়েকজন বন্ধু আছে, ইংলিশ কি বলবেন? আই হ্যাভ, কি বলবেন? কুইকলি কুইকলি বলতে হবে। আমার অল্প কয়েকজন বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। থ্যাংক ইউ রায়হান, এবারে সঠিক হয়েছে। শাওন মুনির, আই হ্যাভ ফিউ, নো নো নো, শাওন মুনির প্লিজ, আপনি ফিউ লিখবেন না, আফিউ লিখতে হবে। ঠিক আছে, আফিউ লিখতে হবে, রাইট? ওকে। তারপরে নাজিম উদ্দিন, থ্যাংক ইউ, আপনার অ্যান্সারটা আফিউ রেখেছেন। সো আমি চাচ্ছি সবাই আপনার সঠিক উত্তর দিবেন। আমি চাই আমার ব্যাচের সবাই যেন আপনারা ভালো করতে পারেন ইংলিশে, এবং সবাই যেন একেবারে 19তমতেই যেন আপনাদের কনফার্ম একটা ভালো চাকরি হয়ে যায় ইনশাল্লাহ। সুতরাং সবাই একটু খেয়াল করবেন প্লিজ, কেউ মনোযোগ হারাবেন না। তাহলে আ ফিউ ফ্রেন্ডস, দুটো কথা, একটা হচ্ছে ফ্রেন্ড শব্দটা প্লুরাল করতে হবে, ফ্রেন্ডস, এবং এটা আফিউ কোন অর্থে আসবে? অল্প কিছু বন্ধু। তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে, আমি যদি বলি আমার অল্প কিছু, আহ, আমার এই বোতলটাতে অল্প কিছু পানি আছে, আমার এই বোতলটাতে অল্প কিছু পানি আছে, তখন আমরা কি বলবো? আমি কি তখন আফিউ ওয়াটার বলতে পারি? দ্রুত আপনার চটপট উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ, একজন উত্তর দিয়েছেন, আমদাদ। আমদাদ, আপনাকে ধন্যবাদ, আপনি একদম খুব ফাস্ট উত্তর দিয়েছেন, লিটল ওয়াটার বলেছেন। তবে আমদাদ, আম সরি, আপনাকে আ লিটল ইউজ করতে হবে। মানে অল্প কিছু পানি, কেমন তাহলে? আ লিটল ওয়াটার। রায়হান বলেছেন আ লিটল ওয়াটার, থ্যাংক ইউ। মাহবুব ফরহাদ, দ্যাটস গুড আনসার। নাজিমুদ্দিন অলসো ফাইন আনসার। তবে নাজিমুদ্দিনের বোধহয় কোনো কারণে একটু দ্রুত করতে গিয়ে ও বানানটা একটু হয়তো ইয়ে হয়েছে, মিস্টেক হয়েছে, সমস্যা নাই। শাওন মুনির লিটল বলেছেন, থ্যাংক ইউ। এখন আমার নেক্সট প্রশ্ন আপনাদের প্রতি, সেটি হচ্ছে, যদি আমি দা ফিউ ইউজ করি তাহলে সেটা কি? দা মানেই হচ্ছে, আপনারা জানেন আর্টিকেল দা ইউজ করতে হয় কখন, নিশ্চয় আপনারা আগে পড়েছেন। নির্দিষ্ট করে কিছু বোঝানোর ক্ষেত্রে আর্টিকেল দা ইউজ করা লাগে। তাহলে দা ফিউ মানে কি? তাহলে যে অল্প পরিমাণ বা অল্প সংখ্যক নাউন আপনি বোঝাচ্ছেন, সেই নাউনগুলোকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ফিউ। যেমন যে অল্প সংখ্যক কলম তোমার কাছে আছে, সেটি আমাকে দাও। বা যে অল্প কয়েকটি বই আছে, সেগুলো আমাকে দাও। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে দা ফিউ ব্যবহার করতে হবে। তখন আপনি বলবেন দ্য ফিউ বুকস দ্যাট ইউ হ্যাভ, মানে যে অল্প কয়েকটি বই তোমার কাছে আছে, ঠিক আছে, সেগুলো আমি চাই। তাহলে আই ওয়ান্ট, আমি চাই, দ্য ফিউ বুকস দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি আবার বলছি, আপনি একটু রিক্যাপ করে নেন, ভুলে যাবেন না। ফিউ মানে হলো নেই বললেই চলে, বা অলমোস্ট নো। কেউ যদি বলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, অথবা আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, এই শহরে আমার তেমন কোনো বন্ধু নেই। আবার যদি কেউ যদি বলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, তার মানে হলো আমার এই শহরে অল্প কয়েকজন বন্ধু আছে। তারপর যদি কেউ বলে তোমার যে অল্প কয়েকজন বন্ধু আছে তাদেরকে আমি চিনি, আই নো দ্য ফিউ ফ্রেন্ডস, আমি চিনি ওই অল্প কয়েকজন বন্ধুকে, দ্যাট ইউ হ্যাভ। আই নো দ্য ফিউ ফ্রেন্ডস দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি চিনি অল্প যে কয়েকজন বন্ধু তোমার আছে। রায়হান আমাদেরকে এখানে উত্তর দিয়েছে, সেটি হচ্ছে আই ওয়ান্ট দ্য ফিউ বুকস দ্যাট ইউ হ্যাভ। আমি অল্প, সেই অল্প কয়েকটি বই চাই, দ্যাট ইউ হ্যাভ, যেগুলো তোমার কাছে আছে। এটাই হচ্ছে উদাহরণ। এখন তাহলে আমরা ফিউ অফ এবং দ্য ফিউ শিখে নিলাম। একইভাবে লিটল আ লিটল এবং দ্য লিটল শেখা হয়ে গেছে। যে অল্প পরিমাণ পানি আছে বোতলে, সেটা আমি এখন পান করব। তাহলে আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, দ্য লিটল ওয়াটার, অল্প পরিমাণ যে পানিটা আছে কোথায়? বোতলে। তাহলে আই উইল ড্রিঙ্ক দ্য লিটল ওয়াটার দ্যাট ইজ ইন বোতল, যেই অল্প পরিমাণ পানি বোতলে আছে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? নেক্সট হচ্ছে দুটি ওয়ার্ড, একটা হচ্ছে ভেরি ফিউ, আর একটা হচ্ছে ফিউয়ার দেন। এটিও হচ্ছে একদম সহজ। ওই যে জাস্ট, যেটা হচ্ছে অল্প পরিমাণ আপনারা শিখেছেন আ ফিউ, তো অনেক সময় এই অল্পটাকে একটু বেশি জোর দেওয়ার জন্য, একদম অল্প, এই একদম অল্প বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে একটু জোর দিয়ে বলি ভেরি ফিউ।
এইটার সাথেও স্বাভাবিকভাবে প্লুরাল ফর্ম বসবে। আপনারা জানেন ফিউর সাথে সব সময় প্লুরাল নাউন। তাহলে ভেরি ফিউ ফ্রেন্ডস, আর ওইদিকে ভেরি লিটল ওয়াটার, মানে খুব অল্প বোঝাচ্ছে। আর ফিউয়ার দেন এবং লেস দেন এই জিনিসটা হচ্ছে তুলনা করার জন্য। যেমন আমরা বলতে পারি যে আমার ধরেন মাত্র আহ, ধরেন আমার 3টা বই আছে, আপনার আছে 5টা। ধরেন আমরা যখন কথাটা বলতেছি সেই কথায় এমন হতে পারে যে আমাদের আশপাশে অন্য অনেকের আরো অনেক পরিমাণে বই আছে, কিন্তু তার কাছে মাত্র, আমি যার সাথে কথা বলছি তার কাছে মাত্র 5টি বই, আমার কাছে শুধু 3টি। তাহলে নিশ্চয়ই আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের দুজনের কাছে বই কম আছে। তবে আমার সামনের জন যিনি, তার চেয়ে আমার কাছে বই কম। তার কাছে 5টা আর আমার কাছে 3টা, তার মানে আমার 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 কাছে তুলনামূলকভাবে কম বই আছে। তখন আমি বলবো আই হ্যাভ ফিউয়ার বুকস দেন ইউ। বুঝতে পেরেছেন? আই হ্যাভ ফিউয়ার বুকস দেন ইউ, তার মানে তোমার চেয়ে আমার কাছে কম বই আছে। কিংবা আমি এই শহরে নতুন এসেছি, তখন আমি যদি তারা বলি আমার তোমার চেয়ে কম বন্ধু আছে, তাহলে আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। এরপর আরেকটি শব্দ এখানে আছে, সেই শব্দটি হচ্ছে লেস দেন। লেস দেন মানে হচ্ছে আপনি যখন পরিমাণ নির্দেশ করবেন, যেমন ধরেন এই বোতলে অল্প পানি আছে, আরেকটি বোতলেও আছে অল্প পানি, কিন্তু আমি যদি বলি এই বোতলটাতে তুলনামূলকভাবে একটু কম পানি আছে, তখন আমি বলবো দেয়ার ইজ লেস ওয়াটার ইন দিস দ্যাট বোতল। মানে এই বোতলে ওই বোতলের চেয়ে পানি কম আছে। এভাবে আরো অনেকভাবে আমরা তুলনা করতে পারি, যেমন আই হ্যাভ লেস গোল্ড দেন ইউ, তোমার চেয়ে আমার কাছে কম স্বর্ণ আছে। এবং প্লুরাল নাউনের সর্বশেষ যে ওয়ার্ডটি, সেটি হচ্ছে মেনি। মেনি আপনারা অনেকেই ব্যবহার করতে জানেন। মেনি বয় হয় না, মেনি বয়েজ হবে। মেনি গার্লস, মেনি স্কুলস, মেনি টিচার্স, মেনি স্টুডেন্টস, এভাবে জাস্ট প্লুরাল নাউনের সাথে বসবে, এখানে আর তেমন কোনো বিষয় নেই। আর নন কাউন্ট নাউনে চলে আসি আমরা, সেখানে মাছ আনকাউন্টেবলের সাথে বসে আপনারা জানছেন অলরেডি। শুধু আরেকটা নতুন জিনিস, এক গ্রেট ডিল অফ। এক গ্রেট ডিল অফ মানে আপনারা জানেন কিনা জানি না, প্রচুর। এক গ্রেট ডিল অফ মানে হলো প্রচুর। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি বাংলায়, এক গ্রেট ডিল অফ, প্রচুর। আচ্ছা, এটা মনে হয় কোনো কারণে ফন্ট ভেঙে যাচ্ছে। আমরা আপাতত এটা নাইবা লিখলাম, আপনারা লিখে নিতে পারেন। তারপর হচ্ছে লেস দেন, গ্রেট ডিল অফ গেল। এখন আসেন সর্বশেষ যে লিস্টটা, সেই লিস্টটা হচ্ছে আহ, এটা একটু আমাকে জুম করতে হচ্ছে। এখন আপনারা একটু এদিকে তাকান প্লিজ। সেটা হচ্ছে, আমি ক্লাসের আসলে একটু শেষ পর্যায়ে চলে আসছি, সো আমি চাই সবাই আপনার 100% একটু অ্যাটেনশন দিবেন। বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই। বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট, ঠিক আছে? এই জায়গায় আপনারা একটু দেখেন, এখানে কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউনে বলতে কি বোঝাচ্ছে স্পষ্ট করে বলি। এমন কয়েকটি শব্দ আছে যে শব্দ সাধারণত কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ধরনের নাউনের সাথে বসে। যেমন সে ধরনের একটি শব্দ হচ্ছে এনি। যেমন আপনি এনির সাথে, আমি কাউকে প্রশ্ন যদি করি তোমার কাছে কোনো পানি হবে কিনা, ডু ইউ হ্যাভ এনি ওয়াটার, তাহলে ওয়াটার আনকাউন্টেবল, তার সাথেও কিন্তু এনিটা বসে। আবার আমি যদি বলি তোমার কাছে কি কোনো গল্পের বই আছে বা বই আছে তোমার কাছে কোনো, তখন আমি তাকে বলতে পারি ডু ইউ হ্যাভ এনি বুক, তাহলে বুকটা হচ্ছে কাউন্টেবল, সেটাও এনির সাথে বসছে। আবার ওয়াটার আনকাউন্টেবল, সেটাও বসতেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, এনি হচ্ছে এমন একটা শব্দ যেটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়টার সাথে বসতে পারে। তাহলে একটা বিষয় আমরা জানলাম। নেক্সট, আরেকটি আমরা এখন জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে সাম। এই শব্দটা আপনারা অনেকেই চিনেন। এই সাম শব্দটা, এটাও আনকাউন্টেবলের সাথে বসতে পারে, যেমন সাম ওয়াটার। আর যদি এটা কাউন্টেবল নাউনের সাথে বসে, তাহলে আচ্ছা আপনারাই বলেন, সাম এটা কি একজনকে বোঝায় বা একটিকে বোঝায়? নিশ্চয় না। সাম মানে কি কিছু, তার মানে একের চেয়ে বেশি। তাহলে সাম বুক হবে নাকি বুকস হবে? অবশ্যই সাম বুকস হবে। এটা মাথায় রাখবেন আপনারা, সাম বুকস। এরপর আসেন এবার আরেকটি শব্দ, অ্যালট অফ। অ্যালট অফ মানে তো অনেকে জানেন, অনেক, প্রচুর। তাইলে এটাও সেম, যদি আনকাউন্টেবল নাউনের সাথে বসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এই যে ওয়াটার বুঝতে পারে। কিন্তু কাউন্টেবলের সাথে যদি বসে, তাহলে আপনারা বুঝতে পারছেন কি হবে, প্লুরাল হবে। যেহেতু অ্যালট অফ মানে অনেক, প্রচুর, তাহলে নাউনটা সিঙ্গুলার হতে পারে না, প্লুরাল হবে, বুকস। আরেকটি শব্দ আছে এভাবে, আমি বেশ কয়েকটি শব্দ আপনাদের একটু দেখাচ্ছি। আরেকটি শব্দ হচ্ছে আদার। এই আদার শব্দটি, সেটিও সেম,
আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, অথবা যদি কাউন্টেবলের সাথে বসে তাহলে সেটি প্লুরাল হবে, অর্থাৎ আদার বুকস। এইভাবে আরো দুটি শব্দ আছে, সেটা হচ্ছে মোর এবং মোস্ট। এই দুটো শব্দ সেম, মোর এবং মোস্ট। এই দুটো শব্দের সাথেও আপনারা দুটেই হয় আনকাউন্টেবল ইউজ করবেন, অথবা যদি কাউন্টেবল ইউজ করেন তাহলে সেটি হবে প্লুরাল। তাহলে মোর ওয়াটার অথবা মোর বুকস, একইভাবে মোস্ট ওয়াটার অথবা মোস্ট বুকস। আমি চাইলে আপনারা যদি এটা আলাদা করতে বলেন তাহলে আমি একটু আলাদা করে নিতে পারি। সেই ক্ষেত্রে আপনারা এগুলো যারা লিখতেছেন তারা কিন্তু খুব দ্রুত, ভেরি ফাস্ট লিখতে হবে। তারপরে মোস্টের পরে আসেন, আরেকটি শব্দ আছে ইংলিশে, সেটা হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বাকি অংশগুলো বোঝাতে, হ্যাঁ, দ্য রেস্ট অফ একটা ফ্রেজ আছে। এখানে কিন্তু রেস্ট মানে বিশ্রাম না, রেস্ট মানে হলো বাকিগুলো। কেউ যদি বলে আমার কাছে কয়েকটি বই আছে, তার মধ্যে আমি দুটি পড়েছি, বাকিগুলো পড়িনি, তাহলে আই রেড টু বুকস, আমি দুটি বই পড়েছি, বাট কিন্তু বাকিগুলো পড়িনি। আই ডিডন্ট রিড দ্য রেস্ট অফ দ্য বুকস। তাহলে দ্য রেস্টের পরে সেম, দ্য রেস্টের পরে দ্য রেস্ট অফ ওয়াটার, এভাবে আনকাউন্টেবল ইউজ করতে পারেন, প্লুরালও ইউজ করতে পারেন। এই যে সাম, এনি, অ্যালট অফ, অ্যালট অফ, আদার, মোর, মোস্ট, দ্য রেস্ট অফ, এগুলো সবগুলাই তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়টার সাথে বসে। এখন আপনারা একটু এক নজরে দেখে নেন, আমি একটু জুম আউট করতেছি, আপনারা নিশ্চয়ই সবাই এখন দেখতে পাচ্ছেন। তাইলে আমি এতক্ষণ ধরে যেই টেবিলটা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, মূলত এটা আসলে কিসের টেবিল আপনারা বলেন? এটা হচ্ছে মূলত ডিটারমিনার টেবিল। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে প্রথমে আমি আপনাদেরকে ডিটারমিনারের সংজ্ঞা শিখিয়েছি, এবং এরপরে ডিটারমিনারগুলো কোন কোন ধরনের নাউনের সাথে বসে সেটি বলেছি। যেহেতু গত ক্লাসে আপনারা নাউন, সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল ভালো মতো বুঝেছেন, তাই আজকের ওইটার সেকেন্ড ক্লাস হিসেবে আপনাদের জন্য আমি এই ডিটারমিনারগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সিঙ্গুলার সাথে কোনটা, প্লুরালের সাথে কোনটা, নন কাউন্টের সাথে কোনটা, কাউন্ট এবং নন কাউন্ট দুটির সাথে কোনটা, সেগুলো আপনি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা একটু আলোচনার শেষ পর্যায়ে এসে কয়েকটি কথা বলি। নাম্বার ওয়ান, আপনারা যে টেস্টটা দিয়েছেন সেই টেস্টটাতে আপনারা কে কত পেয়েছেন এটা কিন্তু আহ, আমাকে আপনারা কেউ জানাননি। সবার সামনে যদি আপনাদের স্কোরটা বলতে আনিজি লাগে, এটা আপনাদের স্বাধীনতা আছে, আপনারা আমাকে আলাদা করে জানাতে পারেন। আর যারা এখন সরাসরি জানাতে চান চ্যাট বক্সে এখন জানাবেন। দুই নম্বর বিষয়, আপনাদেরকে আমি একটা ভোকাবুলারি টেস্ট দিয়েছি, ভোকাবুলারি শিট দিয়েছি 1 পেজে, এবং এটি অত্যন্ত ছোট করে আমি আপনাদেরকে দিয়েছি। কারণ আমি জানি আপনাদেরকে একসাথে অনেক দিলে আপনারা ঝামেলা পাকিয়ে ফেলবেন বা না পড়ে ফেলে রাখবেন। তো আমি আপনাদেরকে ওই শিটটা আগামীকালকের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করছি। যদি আপনারা কালকের মধ্যে শেষ করতে পারেন তাহলে আমি কালকে আরেকটি শিট দেব। আদারওয়াইজ যদি কালকে না পারেন তাহলে সর্বোচ্চ হচ্ছে আগামী পরশু। কিন্তু এরপর থেকে আপনাদেরকে এভাবে 3-4 দিন সময় দেওয়া যাবে না। এই 1 পেজ শিট এটা আপনাদেরকে 2 দিনে শেষ করার চেষ্টা করতে হবে। এটি এটি প্রয়োজনে সর্বোচ্চ 3 দিন, 3 দিনের চেয়ে আপনারা বেশি সময় নেবেন না। আমি চাই আপনাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যে আপনারা নিজের যোগ্যতার ভিত্তি করে দাঁড়িয়ে বাংলাদেশে অন্তত নিবন্ধন তো আছেই, নিবন্ধনের মধ্যে সেম ক্যাটাগরি যে কোনো চাকরি যেন আপনারা পেতে পারেন। ইংলিশে ওই স্কিলটা আসতে হলে আপনাদের আমার নির্দেশনা বা ইনস্ট্রাকশন মানতে হবে, এবং আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। তাহলে ভোকাবুলারি শিটের আপনাদের কাজ হচ্ছে কালকে শেষ করা, বা কালকে যদি না পারেন আমি আপনাদের জন্য আগামী পরশু পর্যন্ত ওয়েট করব। তারপরে এই ভোকাবুলারি শিট যেটি আপনারা পেয়েছেন সেখানে যে যতগুলো ওয়ার্ড আছে, সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলোর উপর আমি একটা পরীক্ষা নিতে যাচ্ছি। আপনারা যদি একমত হন, আপনারা যদি পরীক্ষা দিতে চান, তাহলে আমি ভোকাবুলারির উপরে একটা পরীক্ষা নিব। আপনারা অনেকে হয়তো অনেক দুর্বল হতে পারেন, শিখার অভ্যাস কম হতে পারে, কিন্তু সমস্যা নেই, আপনার চেষ্টা করতে হবে আপনাদেরকে। আপনারা যদি আমার সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা অনেক ভালো করবেন। কিন্তু যদি চলতে না পারেন তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, কাঙ্ক্ষিত যে আমাদের এগিয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? তারপরে এবং আগামী সপ্তাহ থেকে আমি এই সপ্তাহে চাইলে শুরু করতে পারতাম, একজন স্যারকে আমি বলে রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে ইংরেজিতে অন্তত পক্ষে কয়েকটা ক্লাস একটানা দিলে আপনারা কয়েকদিন একটু ইংরেজি নিয়ে চর্চা থাকলে আপনারা মোটামুটি একটা ইয়েতে চলে আসবেন, ছন্দে চলে আসবেন। সেটা না করে আমি অন্য সাবজেক্ট দিয়ে দিলে আপনারা তখন কয়েক সাবজেক্টের প্যারা বা টেনশন বা কঠিন স্ট্রাগলের মধ্যে পড়ে যাবেন। তো এই জন্য আর 2 দিন থাকবে ইংলিশ ক্লাস এই সপ্তাহে, এরপর আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই আপনাদের সব সাবজেক্টের ক্লাস একসাথে চলতে থাকবে। একটা পর একটা, মানে প্রতি সপ্তাহে ইংরেজি একদিন, বাংলা একদিন, সাধারণ জ্ঞান একদিন, গণিত একদিন, এভাবে চলবে।
সো দ্যাটস অল। আপনাদের চ্যাটে অনেকে আমাকে আপনারা প্রশ্নের নাম্বারগুলো দিয়েছেন, আমি দেখেছি। যারা 16 17 পেয়েছেন আসলে অনেক ভালো করেছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনাদের আরো ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে। এইভাবে আপনারা যদি একটু মনোযোগ সহকারে রেগুলারলি কন্টিনিউ করেন কোর্সটা, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আপনাদের এই কোর্সটাকে আরো সুন্দর করে আপডেট করতে পারি, ঢেলে সাজাতে পারি। আর আমার ছোটখাটো কিছু ত্রুটি বা দুর্বলতা বা আমার যদি আপনাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, সেগুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কোনো ফিডব্যাক থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, মেসেজ করে, টেক্সট করে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। এখানে শেষ করবো। সর্বশেষ মাহবুব ফারহাদ, একটা প্রশ্ন। জি, আপনার প্রশ্নটা দ্রুত বলে ফেলুন প্লিজ।